চোখেতে ধুলা দিয়া বড়লোক করল বিয়া, এই জ্বালা তো মেটাবো আমি ডিজে গান বাজিয়া। চৌধুরী বাড়ির সদর ফটকের বাইরে ইতিমধ্যে সোসাইটির অর্ধেক মানুষ জড়ো হয়েছে। প্রায় ১০-২০ জনের একটা ব্যান্ড পার্টি এসে হাজির হয়েছে চৌধুরী বাড়ির সদর দরজা। উপস্থিত সকলে হকচকিয়ে চেয়ে আছে সেদিকে। সকলে জানা মতে মিন্নাতের বিয়েতে তেমন একটা আয়োজন করা হয়নি, তাহলে এই ব্যান্ড পার্টি কোথা থেকে আসলো ভেবে কুল কিনারা পাচ্ছে না কেউ। ব্যান্ড পার্টির কর্ণবিদারী বাদ্যযন্ত্রের তালে তালে সমগ্র চৌধুরী নিবাস যেন কম্পিত হয়ে উঠল। তৎক্ষণাৎ ইপ্তির তুখোড় দৃষ্টি নিবিষ্টিত হলো। দৃষ্টি সরু ও স্পষ্ট হতে হকচকিয়ে উঠল শ্যাম সুদর্শনা। ব্যান্ড পার্টির সামনে কোমর দুলিয়ে দুহাত আকাশের দিকে তুলে নাচতে নাচতে এগিয়ে আসছে মাহিত। ছেলেটা আর একটু সামনে আসতেই তিতির আর মিল্লাতেরও নজর পড়ল ওর উপর। ততক্ষণাৎ বিস্ফোরিত হলো নয়নজোড়া। পরনে চকচকে রক্তিম ব্লেজার, ভেতরে কালো শার্টের প্রথম 3টি বোতাম খোলা, গলায় বিশাল সোনালি রঙের নকল চেন, চোখে কালো সানগ্লাস, মাথায় ছকমকে টুপি। ফোঁস করে উঠল 3 রমণী, অর্থাৎ মাহিতের সেই 69 নাম্বার গার্লফ্রেন্ড আর কেউ নয় বরং মিন্নাতি। মিল্লাতের মেজাজ যেন সপ্তমে পৌঁছালো। তার বোন আর ছেলে পায়নি, এই যাওয়ার সঙ্গে প্রেম করতে হলো। মাহিত মিন্নাতকে ব্যক্তিগতভাবে চিনত না, অনলাইনে প্রেম তাদের। ইফতি আর মিন্নাত বন্ধু ছিল, কারণ মিন্নাত এবং ইফতির একই ব্যাচের শিক্ষার্থী। কিন্তু ইফতি 2 বছর উদা হয়ে যাওয়ার পরে মিন্নাত অনার্স করে বিদেশে চলে যায়। বিদায় মাহিত মিন্নাতকে কখনো সামনাসামনি দেখেনি, আর না জানতো যে মিন্নাত মিল্লাতের বোন। মিল্লাতের মুখে অবশ্য কয়েকবার শুনেছিল তার একটা বোন আছে, কিন্তু সেই বোন যে তার 69 নাম্বার গার্লফ্রেন্ড হবে সেটা কল্পনা করেনি হয়তো। মাহিত থমকালো চৌধুরী বাড়ির সদর দরজায়। হাতে থাকা ছোট্ট কাগজটা পুনরায় পর্যবেক্ষণ করে নিল। ঠিকানা তো ঠিকই দেখাচ্ছে, কিন্তু এটা তো মিল্লাতের বাড়ি। নিজের মাথা চুলকে অত্যন্ত বিভ্রান্ত গলায় বিড়বিড় করে বলল, ঠিকানা তো ঠিকই আছে। পাশে থাকা পিন্টু আর রফিকের দিকে তাকিয়ে বলল, কিরে, এটা তো মিল্লাতদের বাড়ি। তোদের বলেছিলাম দিবুকে বলে আমার প্রাক্তনের বাড়ি ঠিকানা বের করতে, তোরা এই কালনাগিনীর বাড়ি কেন আনলি আমাকে? রফিক আর পিন্টুকে মূলত মাহির ধরে এনেছে ভার্সিটির পর নিজের 69 নাম্বার গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙার উদ্দেশ্যে। রফিক আর পিন্টু ভীষণ অবাক। মিল্লাতের বাড়ি বেশ কয়েকবার এসেছে ইফতি আর দীপুর সঙ্গে, কিন্তু তাদের গন্তব্য তো মাহিতের 69 নাম্বার গার্লফ্রেন্ডের বাড়ি ছিল। পিন্টু কাপা হাতে পকেট থেকে ভাঁজ করা কাগজটা বের করে আবারও ঠিকানাটা মিলিয়ে দেখল। তারপর অসহায়ের মতো রফিকের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, ঠিকানা তো কোনো ভুল নাই। রফিকও কয়েকবার চোখ বুলিয়ে মাথা নেড়ে বলল, একদম হুবহু মিলতেছে। মাহিত বিরক্তিতে মাথায় ঝকমকে টুপিটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। তাহলে কি দীপু আমারে ভুল ঠিকানা দিছে? পিন্টু তড়িঘড়ি মাথা নেড়ে প্রতিবাদ করল, বলল, না ওস্তাদ, দিবু ভাই তো এসবে ভুল করে না। মাহিত চিন্তিত ভঙ্গিতে ঘুরতে যেন 1000 ভোল্টকে ঝটকা খেল। সম্মুখে সামান্য ঘাড় কাত করে 2 হাত বুকের সামনে গুটিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে 3 রমণী। মাহিত ভয়ে শক্ত একটি ঢোক অধগলনকরণ করল। মূর্তিমান হয়ে দাঁড়িয়ে রইল মাহিত। দৃষ্টি নিবন্ধ 3 রমণীর দৃষ্টিতে যেন নজর হটলেই দুর্ঘটনা ঘটে যাবে। মাহিত কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আসসালামু আলাইকুম। কোনো উত্তর এলো না। 3 জনের চোখ এখনও তার ওপর স্থির। মাহির আবারও বলল, কেমন আছিস তোরা? তবু নীরব তার সখীগণ। বেচারা অসহায়ের মতো পিন্টু আর রফিকের দিকে তাকালো, কিন্তু দুজনে এমন ভঙ্গিতে মুখ ফিরে নিল যেন তারা এই লোকটাকে জীবনে কখনো দেখেইনি। ইফতি, তিতির আর মিল্লাত একে অপরের দিকে চাওয়াচাই করলো। পরক্ষণে ক্ষীণ হাসি রেখা দৃশ্যমান হলো ওদের অধরে। মাহিত মনে মনে ফুঁসে উঠল, বিশ্বাসঘাতক। বিপদের সময় দীপুর চেলারা সবাই গায়েব। কোচিংয়ে দীপুকে যেতে একদম গাছের সঙ্গে টাঙিয়ে রাখবে। ততক্ষণে 3 রমণী একই সঙ্গে নিজেদের হাই হিল খুলে ফেলেছে। সেই দৃশ্য অবলোকন করতে মাহিতের বুকের ভেতর ধপ করে উঠল। পেছন ফিরে ছুট লাগানোর পূর্বে 3 জোড়া হিল নিখুঁত লক্ষ্যভেদ করে গিয়ে মাহিতের ফিটে ঠেকল। লাফিয়ে প্রায় 3 হাত উপরে উঠে গেল মাহিত। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন মুহূর্তের জন্য হতভম্ব। নিজের চেঁচামেচির শব্দ ছুটে আসছেন মিনা বেগম এবং তার স্বামী মিল্লাতের বাবা তরুণ চৌধুরী। দুজনে মাহিতকে এভাবে পিঠ ধরে লাফাতে দেখে ভ্রু কুঁচকে ফেলেন। দৃশ্যটা বুঝতে তাদের বেশি সময় লাগলো না। হো হো করে হেসে উঠলেন মিনা বেগম। তরুণ চৌধুরীর অবস্থাও অধৈর্য্য। হাসতে হাসতে চশমাটা পর্যন্ত খুলে ফেললেন তিনি।
মেয়ের বন্ধুত্বের সুবাদে মাহিত, ইফতি, তিতি, রবিন আর দীপুকে চেনেন আজ 2 বছর হলো। এই 2 বছরে এদের ঝগড়া, খুনসুটি, দৌড়ঝাঁপ, মারামারি, মান অভিমান সব কিছুর সঙ্গেই তার কম বেশি অভ্যস্ত হয়ে গেছেন। তাই এমন দৃশ্য দেখে বিচলিত হওয়ার পরিবর্তে তাদের হাসি পেল বেশি। মিনা বেগম হাসতে হাসতে বললেন, এই যে বিয়ে বাড়িতে এসে আবার যুদ্ধ শুরু করলে নাকি? মাহিত অবাক হলো, ভ্রু কুঁচকে হতবাক হয়ে বলল, কি বললে? বিয়ে কারা? বিয়ে আন্টি? তোমার ওই কালনাগিনীর বিয়ে দিচ্ছ নাকি? ততক্ষণ তড়িৎ বেগে ছুটে এসে মাহিতের গলা চেপে ধরল মিল্লাত। তে উঠে বলল, আমি কালনাগিনী তাই না? দিই গলা টিপে। মাহিতের চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসার উপক্রম হলো। অস্ফুট স্বরে বলল, আগে হাতটা ছাড়। ছাড়বো না। আরও জোরে ঝাঁকুনি দিয়ে মিল্লাত মিনা বেগমের দিকে চোখ রাঙিয়ে ধমকে সুরে বললেন, ছাড় বেয়াদব মেয়ে, বিয়ে বাড়িতে কি শুরু করছিস? মায়ের ধমকে মিল্লাত অনিচ্ছা সত্ত্বেও মাহিতের গলা ছেড়ে দিল। তবে ছাড়ার আগে শেষবারের মতো এমন এক ঝাঁকুনি দিল যে মাহিত টলতে টলতে 3 কদম পেছনে গিয়ে কোনো মতে নিজেকে সামলালো। 2 হাত গলায় চেপে ধরে হাঁপাতে হাঁপাতে কাঁচতে লাগলো। মিনা বেগমের নিকট অভিযোগের ঝুড়ি খুলে বলল, দেখেছো আন্টি তোমার মেয়ে কি ডেঞ্জারাস? মিনা বেগম হাসি চেপে রাখতে না পেরে বললেন, তা তুইও তো কম যাস না বাবা। বিয়ে বাড়িতে এসে আমার মেয়েকে সবার সামনে কালনাগিনী বলবি, আর সে তোকে গোলাপ ফুল দেবে? কি? চিৎকার ছুড়ে তেড়ে আসতে চাইল মিল্লাত। তার পূর্বে ছুটে গিয়ে তরুণ চৌধুরী পেছনে লুকিয়ে মুখ চঙালো। রফিক আর পিন্টু ধীর পায়ে পিছুটান ধরেছে ইউতিকে দেখে। বেচারা দুটো মাহিত কথা মতো বিয়ে ভাঙতে এসে একদম ফেসে গেছে। ইফতি বিষয়টা খেয়াল করে দীর্ঘশ্বাস ফেলল। সবগুলো হাজির। এদিকে মিল্লাত আর মাহিত ছোটাছুটি শুরু করে দিয়েছে। মিল্লাত এক পাশ দিয়ে ধরতে গেলে মাহিত অন্য পাশে সরে যাচ্ছে, আবার অন্য পাশ দিয়ে এগোতেই সে তরুণ চৌধুরীকে ঢাল বানিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। তরুণ চৌধুরী কিংকর্তব্য বিমূঢ় ভঙ্গিতে একবার মেয়ের দিকে একবার মাহিতের দিকে তাকিয়ে ঘুরতে লাগলেন। নিজেকে যেন যুদ্ধক্ষেত্রের জীবন্ত ঢাল মনে হচ্ছে তার। ধমকের সুরে বললেন, এই তোরা কি আমাকে ক্যারাম বোর্ডের গুটি বানিয়েছিস নাকি? মাহিত সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, আঙ্কেল আপনি নড়বেন না, আপনি আমার একমাত্র লাইফ জ্যাকেট। তুই বের হ। তাদের এহেন কাণ্ডের মাঝে এসে হাজির হলো নববধূ সাজে সজ্জিত মিন্নাত। নিজের অনলাইন প্রাক্তন প্রেমিককে নিজের বাড়িতে নিজের পরিবারের সঙ্গে এত সাবলীলভাবে কথা বলতে দেখে অবাকের চরম সীমা ছাড়িয়ে গেল। খানিকটা আতঙ্কিত বোধ করলো রমণী। এই বুঝি মাহিত বিয়েটা ভেঙে দিবে। ইফতি আর তিতিরের বাচ্চাদের মতো তীক্ষ্ণ কণ্ঠে হাসি পেলেও ঠোঁট কামড়ে চুপ করে রইল। বেচারি মিন্নাতের প্রতিক্রিয়া দেখে যে কেউ বলে দিতে পারবে এই দুই প্লে বয় আর প্লে গার্ল পূর্ব পরিচিত নয়। না হলে কি নিজের থেকে 2 বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করত? মিন্নাতকে দেখা মাত্র যেন সমগ্র প্রাঙ্গণের কোলাহল এক নিমিষে মাহিতের কর্ণপথ থেকে বিলীন হয়ে গেল। বিস্ময়ে তার দৃষ্টি ধীরে ধীরে বিস্ফোরিত হলো। যে মেয়েটিকে এতদিন কেবল ফোনের উপাসে, ভিডিও কলে কিংবা ছবির ফ্রেমে দেখেছে, আজ সেই রক্তিম বেনারসিতে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছে তার সম্মুখে। মুহূর্তে মাহিতের মুখে সমস্ত দুষ্টুমি উপড়ে গেল। অধরে জমে রইল নির্বাক বিস্ময়। তার প্রাক্তন মিল্লাতের বাড়িতে কি করছে? প্রশ্নের উত্তর মিলল না। মাহিত ধীরে ধীরে তরুণ চৌধুরীর আড়াল থেকে বেরিয়ে এলো। কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে মিন্নাতের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, তুমি এখানে? আমারও একই প্রশ্ন। পাশে থেকে মিল্লাত এগিয়ে এসে বোনের পাশে দাঁড়ালো। বাঁকা হাসি খেলে গেল তার অধরে। মুখ ভেঙে বলল, মাহিত, মিট মাই সেস মিন্নাত চৌধুরী, আর দি ও আমার ফ্রেন্ড, আর তিতির ও ইফতির কাজিন মাহিত। মাহিতের দৃষ্টি শুরু হয়ে এলো। পরক্ষণে বজ্রহতের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল দুবনের দিকে। শুকনো ঢোক গিলে কাপা গলায় বললেন, মানে তুমি না মানে আপনি মিল্লাতের আপন বোন? মাহিতের কণ্ঠস্বরে শেষ শব্দটুকু যেন বিস্ময়ে ভয়ে ভারে কেঁপে উঠল। মিল্লাত 2 হাত কোমরে রেখে ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ আপন বোন। কোনো সমস্যা? মিন্নাত আর মাহিত দুজনে বিস্মিত। কারো মুখে কোনো কথা নেই। মিনা বেগম কণ্ঠস্বরে তাদের এই বিষয় দীর্ঘস্থায়ী হলো না। মিন্নাত চল মা, জামাই এসে গেছে। মাহিত দীর্ঘশ্বাস ছাড়ল। ভেবেছিল বিয়ে ভেঙে দিবে, কিন্তু মিল্লাতের বোন তাই ছেড়ে দিল। যদিও ওর মিন্নাতের জন্য তেমন কোনো বিশেষ অনুভূতি নেই, তবু বিয়ে ভাঙতে আসার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিশোধের নেশায়। মিনাত মেয়েটা সম্পর্ক থাকাকালীন বড্ড ঝামেলায় ফেলতো মাহিতকে। তারই প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জেগেছিল তার মনে। পরক্ষণে নিজের গলাটা আলতো করে চুলকে মনে মনে বলল মাহিত, না ভাই, পৃথিবীতে যত মেয়ে আছে থাকুক, এই কালনাগানির বোনের বিয়ে ভাঙার সাহস আমার নেই। বিয়ে ভাঙতে গিয়ে দেখি আমাকেই কবরে পাঠায়।
ভাবনাটুকু মনে আসতেই নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি খেলে গেল। মিনাতকে নিজের সঙ্গে করে নিয়ে গেলেন মিনা বেগম। তরুণ চৌধুরীও অগ্রসর হলেন নিজের হবু জামাইকে বরণ করতে নেওয়ার উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে কৌতূহলী দৃষ্টিতে একবার মাহিতের দিকে তাকিয়ে প্রশ্ন করতে ভুললেন না। মাহিত, ব্যান্ড পার্টি নিয়ে এলি কেন? প্রশ্নটা শুনে মাহিতের বুক ধুক করে উঠলেও তার আগেই পরিস্থিতি সামলে নিল ইফতি। সম্পূর্ণ নির্বিকার মুখে মৃদু হেসে বলল, বিয়ে বাড়ি আঙ্কেল, একটু গান বাজনা না থাকলে কি আর জমে? কথাটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বলল যে উপস্থিত অধিকাংশ মানুষই আর কিছু ভাবল না। তরুণ চৌধুরীও মৃদু হেসে মাথা নেড়ে ভেতরের দিকে এগিয়ে গেলেন। মুহূর্তে মাহিত বুক ভরে এমন এক স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ মুহূর্তে ক্ষমার আদেশ হাতে পেয়েছে। কিন্তু তিন রমণীর কটমটের দৃষ্টিতে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। মাহিতের মুখের রং মুহূর্তেই উধাও। সে কৃত্রিম হাসি ফুটিয়ে ইতস্ত কণ্ঠে বলল, এই যে, তোরা আবার এমন করে তাকিয়ে আছিস কেন? মুখ বাঁকিয়ে ঘুরিয়ে নিল তিনজনে, একে ছেড়ে হাঁটা ধরল বিয়ের আসরের দিকে। বেঁকে বেনে হাসল মাহিত। মোস্তফা মঞ্জিল, বর্ষাকাল মানে যেন আকাশের মুড সুইংয়ের নিত্য নতুন বাহানা। এইমাত্র ঠাঠা রোদ, তো পরের মুহূর্তে থমথমে মেঘে ঢাকা আকাশ একদম কালো হয়ে আছে। এইমাত্র প্রখর রৌদ্রের স্বর্ণাভ দীপ্তিতে চারদিক ঝলমল করছিল, আর পর মুহূর্তে কোথা থেকে একদল কৃষ্ণবর্ণ মেঘ ধীরে ধীরে এসে সমগ্র আকাশমণ্ডলকে নিজেদের অধিকারভুক্ত করে নিল। সূর্যের দীপ্তিমান মুখখানি নিমিষে আড়াল হয়ে গেল মেঘের গাঢ় আবরণে। দূর দিগন্ত জুড়ে নেমে এল এক অদ্ভুত গম্ভীরতা, যেন প্রকৃতি নিজে নিঃশব্দে কোনো অজানা ঘটনার পূর্বাভাস দিচ্ছে। দক্ষিণ দিক থেকে ভেসে আসা স্নিগ্ধ বাতাসে দুলছে তেহরামের চুল। কালো কেশরাশি এলোমেলো হয়ে কপালের ওপর নেমে এলো। কয়েকটি অবাধ্য চুল বারবার উড়ে এসে তার তীক্ষ্ণ নয়নযোগুল আড়াল করতে চাইল, অথচ সে নির্বিকার। এক হাত প্যান্টের পকেটে রেখে স্থির দৃষ্টিতে মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রইল সে। আজকাল মুস্তাফা পরিবারের প্রতিটি সদস্যকে কেমন রহস্যময় লাগে তার নিকট। ভার্সিটি থেকে ফেরার পর থেকে একটা জিনিস ভীষণ ভাবাচ্ছে তাকে। মাহিতের লেখাপড়া যা অবস্থা দেখলো তাতে মনে হয় না ভাইয়ের পড়াশোনায় বিশেষ একটা মনোযোগী। কিন্তু তেহরামে জানা মতে মুস্তাফা পরিবারের প্রতিটি সন্তান শৃঙ্খলার সঙ্গে বড় হয়েছে। তাহলে এমন কি হয়েছিল যার জন্য এই পরিবারের কনিষ্ঠ সন্তানগুলো এমন বিগড়ে গেল? আর এসব বিষয়ে অভিভাবকদের মাঝেও তেহরাম তেমন কোনো ভাবান্তর দেখছে না। কি ভাবছো? বৃষ্টি আসবে বোধ হয় একটু পরে। তোমার বৃষ্টিতে ভিজলে অ্যালার্জির সমস্যা হয় আব্বু। মুখ তুলে চাইলেও পাথরের ন্যায় শীতল মানবটা ধীর পায়ে এগিয়ে এসে জননীর দিকে চেয়ে ক্ষীণ হাসল। অশরীরের ন্যায় ফিসফিসিয়ে বলল, আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? অরিত্রী বেগম ছাদে কাপড় তুলতে এসেছিলেন। কাপড়গুলো অবশ্য ইফতির। মেয়েটা টেক্সট দিয়ে জানিয়েছে তার আসতে দেরি হবে, যদি পারেন তাহলে যেন কাপড় তুলে রাখেন। ছেলেটার প্রশ্নে থমকালেন অরিত্রী। বলো আব্বু। 2 বছর ইফতি কোথায় ছিল? না মানে আমাদের স্টুডেন্ট লিস্টে দেখেছিলাম ও 2 বছর মিসিং ছিল। আর আমার একজন কলিগ বলল বাবাই নাকি ওর ভর্তি সক্রিয় রেখেছিল। ওকে অসুস্থ ছিল এতদিন? অরিত্রী বেগমের হাতের কাপড়টা আচমকায় থেমে গেল। কয়েক সেকেন্ড ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করে ধীরে ধীরে কাপড় ভাঁজ করতে করতে বললেন, অসুস্থ ছিল না আব্বু, একটু ব্যক্তিগত কারণে বাইরে ছিল। জননী যে মিথ্যে বলছে তা তার কম্পমান হাত দেখে বুঝে ফেললেন তেহরাম। কিন্তু এই মিথ্যার কারণ কি? কি লুকানোর চেষ্টা করছে সবাই? আর কেনই বা লুকাতে চাইছে? চৌধুরী নিবাস, বহু প্রতীক্ষিত সেই শুভক্ষণেও অবশেষে অতিক্রান্ত হলো। ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে দুই পরিবারের উপস্থিতিতে পরস্পরের জীবনসঙ্গী হয়ে গেল মিন্নাত ও তার জীবনসাথী। কবুলের 3টি শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ধ্বনিত হলো দোয়া, শুভকামনা আর আনন্দধ্বনি। প্রবীণদের আশীর্বাদে, আপনজনদের হাসি মুখে আর আত্মীয় স্বজনের কোলাহলে মুহূর্তে মুখর হয়ে উঠল সমগ্র চৌধুরী নিবাস। বিয়ে শেষ হতেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মিনা বেগম ও তরুণ চৌধুরীর নিকট থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে ইফতি, তিতির এবং মাহিত। পিন্টু আর রফিক ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়ে গেছে। চৌধুরী বাড়ির প্রধান ফটক পেরিয়ে তিনজন পাশাপাশি দাঁড়ালো রাস্তার ধারে একটা টং দোকানের ছাউনির নিচে। হুট করে বৃষ্টি আসায় কুঁচকে এলো শ্যাম সুদর্শনের মুখশ্রী। বৃষ্টি তার একদমই পছন্দ নয়। বৃষ্টিতে ভিজে শখ করে জ্বর আনার বিষয়টি ইফতির নিকট নেহাতি বোকামি বলে মনে হয়। চৌধুরী বাড়ি থেকে বেরানোর পরপরই পুনরায় তিতিরের মুখাবয়বে আঘাত মিশেছে।
ইফতি চিবুক উঁচিয়ে মাহিতকে গাড়ি আনার জন্য ইশারা করতেই বৃষ্টির মাঝে ছুটল সে। মাহিতের দূরে মিলিয়ে যাওয়া অবয়বার দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতি। ঝিরঝির বৃষ্টি ইতিমধ্যে ঘন হয়ে এসেছে। টং দোকানের টিনের ছাউনিতে টুপটাপ শব্দ করে একের পর এক বৃষ্টিবিন্দু আসতে পড়ছে। বাতাসে ভেসে আসছে ভেজা মাটির মাদকতাময় গন্ধ। কয়েক মুহূর্ত নীরব থেকে ইফতি তিতিরের দিকে ফিরে জিজ্ঞেস করার জন্য প্রস্তুতি নিতেই দৃষ্টি নিবন্ধ হলো সম্মুখে ফুটপাতে কুন্দনরত এক রমণীর ওপর। প্রবল বৃষ্টির মাঝেও চিনতে ভুলও হলো না শ্যাম সুদর্শনার। আকাশ যেন দীর্ঘক্ষণ ধরে নিজের অন্তর্লীন যন্ত্রণা সংযম করে রেখেছিল। অবশেষে সমস্ত সংযম ভেঙে একরাশ কৃষ্ণ মেঘ বুক ছেড়ে নেমে এলো অবিরাম বর্ষধারায়। সূক্ষ্ম বৃষ্টি বিন্দুগুলো প্রথমে নিঃশব্দে পৃথিবীর বুকে অবতরণ করলেও অল্পক্ষণের মধ্যে পরিণত হলো এক অনবরত জলরাশির স্ফীনিতে। টিনের ছাউনির ওপর অবিরাম ছন্দে আছড়ে পড়া ফোঁটাগুলোর শব্দ যেন প্রকৃতির এক বিষণ্ণ সঙ্গীত। আর সেই সুরে সুর মিলিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে সিক্ত মৃত্তিকার মাদকতাময় সৌরভ। দমকা বাতাসে পথের ধূলিকণা ধুয়ে গিয়ে নগরীর প্রতিটি ইট পাথরও যেন এক অপার্থিব স্নিগ্ধতায় স্মাত হয়ে উঠেছে। দূরাকাশে বিদ্যুতের ক্ষণিক ঝলক অন্ধকারকে চিরে আবার মিলে যাচ্ছে, যেন স্বয়ং প্রকৃতি কোনো নিঃশব্দ শোকগাথা রচনা করেছে। ঠিক সেই বর্ষাসিক্ত মুহূর্তে ইফতির দৃষ্টি গিয়ে স্থির হলো রাস্তার বিপরীত পাশের ফুটপাতে। প্রবল বৃষ্টির মাঝেও নিস্তব্ধভাবে বসে আছে এক নারী অবয়ব। কম্পমান কাঁধ জোড়া বলে দিচ্ছে মেয়েটা কাঁদছে। তরুণীর পরনের রক্তিম বেনারসি শাড়ি, সোনালি জরির সূক্ষ্ম নকশাগুলো বৃষ্টিতে ভিজে আরও গাঢ় দীপ্তি ছড়াচ্ছে। মাথার উপর আলতো টেনে রাখা লাল ঘোমটাটা কিয়ৎকাল পূর্বে বোধ হয় সে ছিল নববধূ। শ্যাম সুদর্শনা দৃষ্টি ফিরিয়ে নিতে চেয়েও পারল না। চোখের সামনে আকস্মাৎ ভেসে উঠল একই রকম এক দৃশ্য, যে দৃশ্য মেয়েটার স্থানে বসে আছে ইফতি। ততক্ষণাৎ হৃদস্পন্দন থমকে গেল। মুহূর্তের ব্যবধানে সমগ্র শরীর নিস্তেজ হয়ে এলো। হৃদস্পন্দন যেন একবার থমকে গিয়ে পুনরায় দ্রুত লয়ে ছুটতে শুরু করলো। বক্ষ গহ্বরে গভীরে চাপা পড়ে থাকা বহু পুরনো ক্ষত যেন অদৃশ্য কোনো শক্তির স্পর্শে আবারও রক্তাক্ত হয়ে উঠল। এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলে প্রবল আত্মসংযমে নিজেকে সামলে নিল রমণী। ধীরে ধীরে তিতিরের দিকে ফিরে দাঁড়ায় শান্ত কণ্ঠে বলল, তিতির, তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। কথাটা বলেই আর কোনো ব্যাখ্যা দিল না সে। বৃষ্টির তোয়াক্কা না করে টং দোকানের ছাউনি ছেড়ে ধীর পায়ে এগিয়ে চলল রাস্তার ওপারে, সে নিঃসঙ্গ নরববধূর দিকে। ইপ্তির সঙ্গে দূরে যাওয়া অবয়বের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল তিতির। মুহূর্তের জন্য নিজের সমস্ত মন খারাপ, দুশ্চিন্তা আর অস্থিরতা যেন বিস্ময়ের অতল গহ্বরে হারিয়ে গেল। বিস্মিত হওয়ারই কথা, যে মেয়েটা বৃষ্টিকে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর জিনিস বলে দাবি করে, সামান্য ফোঁটাও গায়ে পড়তে দেয় না। বৃষ্টি নামলে ছাউনি, বারান্দা কিংবা গায়ে আশ্রয় খুঁজে বেড়ায়, সেই কিনা কোনো দ্বিধা ছাড়াই বৃষ্টির মধ্যে পা বাড়িয়েছে। তিতির অবিশ্বাসে কয়েকবার চোখের পলক ফেলল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। মিনমিনে স্বরে নিজের মনে বিড়বিড় করে উঠল, ইফু বৃষ্টিতে ভিজছে, অবিশ্বাস্য। পরক্ষণে তিতিরের বিস্ময়ে আবরণ ধীরে ধীরে সরে গেল। তার দৃষ্টি নিবন্ধ হলো রাস্তার উপরে বসে থাকা নববধূর উপর। বৃষ্টির নির্দয় আঘাতে ভিজে একাকার হয়ে যাওয়া রমণীর অবয়ব, নীরবে কান্নায় কাঁপতে থাকা কাঁধ, সবকিছু যেন মুহূর্তের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল। তিতিরের অধরে ক্ষীণ এক নিঃশ্বাস বেরিয়ে এলো। ইফতি এমনই, পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে ঝগড়া করতে পারে, মুখের উপর তর্ক করতে পারে, প্রয়োজন হলে দু চারটা কঠিন কথাও শুনিয়ে দিতে পারে, কিন্তু কারো চোখে জল, বিশেষ করে কোনো অসহায় মানুষের নীরব কান্না, সে কোনো দিন উপেক্ষা করতে পারেনি। তিতির আর তাকে ডাকলো না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল টং দোকানের ছাউনির নিচে। স্থির দৃষ্টিতে শুধু দেখতে লাগলো রমণীর কার্যক্রম। বৃষ্টিধারাকে উপেক্ষা করে ধীর পায়ে রাস্তা পার হলো ইফতি। আরও কয়েক কদম এগিয়ে যেতে মেয়েটির অবয়ব স্পষ্ট হয়ে উঠল। ইফতি থমকে দাঁড়ালো। গভীর স্থির কয়েক দৃষ্টিতে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করতে বিস্ময়ে তার নয়ন যুগল সামান্য প্রসারিত হলো। মুখশ্রীটা অচেনা নয়, দুদিন আগের একটি ক্ষণস্থায়ী সাক্ষাৎ। তবুও মেয়েটাকে মনে আছে ইফতির। রায়া জাহান সেদিন ক্লাবে আরিয়ানের সঙ্গেই ছিল। জাহান ইন্ডাস্ট্রির উত্তরাধিকারিণী বারাজ জাহানের মেয়ে। এই মেয়ের জীবনে এমন দিন আসবে সে সম্পর্কে ইফতির অবগত ছিল। নিষিদ্ধ সম্পর্কের মোহ ক্ষণিকের জন্য হৃদয়কে উন্মত্ত করে তুলতে পারে, বিবেককে স্তব্ধ করে দিতে পারে, কিন্তু তার পরিণাম কখনো শান্তি বা সুখের দেয় না।
অন্যের প্রাপ্য সুখ ছিনিয়ে গড়ে ওঠা স্বপ্নের ভিত্তি যতই বর্ণিল হোক, তার অন্তঃস্থলে লুকিয়ে থাকে অনিবার্য ভাঙনের বীজ। পাপের উপর নির্মিত প্রাসাদ বাইরে থেকে যতই সুদৃঢ় দেখাক, সময়ের একটি মাত্র আঘাতে তা ধূলিসাৎ হয়ে যায়। এটাই হয়তো প্রকৃতির অলিখিত বিধান। যে সুখ অন্যের অশ্রুর বিনিময়ে অর্জিত হয়, সে সুখ কোনোদিন স্থায়ী হয় না। নিজের সম্মুখে ভেসে ওঠা ওয়াইএসএল এর হিল জোড়া দেখে ঝট করে অশ্রুসিক্ত নয়ন তুলে চাইল রায়া। বৃষ্টিধারায় ভিজে ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টির আড়াল থেকেও অপরিচিত সেই মুখটি চিনতে তার এক মুহূর্ত সময় লাগলো না। এই রমণীর জন্যই তো আজ তার এই অবস্থা। ইর্তি ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে সেন্টার ফুড বের করতে করতে বলল, আরিয়ান জেজু ছেড়ে দিয়েছে বুঝি? রায়ার বুকের ভেতর জমে থাকা সমস্ত অপমান যেন এক নিমিষে জেগে উঠল। অশ্রুসিক্ত নয়নজোড়া রক্তিম হয়ে উঠল ক্রোধে। দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, খুব মজা লাগছে তাই না? আমার এই অবস্থা দেখে খুব আনন্দ হচ্ছে? মজা নিচ্ছ আমার সঙ্গে? সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে বের করা সেন্টার ফ্রেশটি মুখে পুরে ধীরে সুস্থে চিবাতে লাগলো ইফতি। সংযত কণ্ঠে বলল, তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই তোমাকে নিয়ে মজা করারও কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তারপর গভীর দৃষ্টিতে রায়ার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে আবার বলল, কিন্তু একটা প্রশ্নের উত্তর আজও পাইনি। যখন জানতেই আরিয়ান জিজু তোমাকে ভালোবাসে না, তখন আমার বোনের সংসার ভাঙার চেষ্টা কেন করলে? অন্যের প্রাপ্য মানুষকে নিজের করে পাওয়ার এই মরিয়া চেষ্টার কারণটা কি ছিল? প্রতিটি শব্দ রায়ার হৃদয়ে নিক্ষিপ্ত অদৃশ্য তীরের মতো বিঁধতে লাগলো। তার অধর কেঁপে উঠল, অথচ উত্তর দেবার মতো কোনো শব্দ যেন খুঁজে পেল না। সে তো জানতই না আরিয়ান বিবাহিত। সেদিন যদি ইপ্তি এসে ক্লাবে তামাশা না করতো, তাহলে হয়তো আজও এই বিষয়ে অজ্ঞাতই থেকে যেত। অস্ফুট স্বরে বলল, আমি জানতামই না, সত্যি বলছি। আমি কিছু জানতাম না। আরিয়ার সঙ্গে আমার বাবার পরিচয় করে দিয়েছিলেন। প্রথম দিন থেকে ও আমার সঙ্গে খুব নির্লিপ্ত ছিল। কখনো বাড়তি কথা বলতো না, কখনো ভালোবাসার অভিনয়ও করেনি। আমি ভেবেছিলাম ও স্বভাবই এমন। অধরে এক ফোঁটা তিক্ত হাসি ফুটে উঠল। বলল, আমি বাবাকে বলেছিলাম আমি আরিয়ানকেই চাই। বাবা হেসে বলেছিলেন, চিন্তা করিস না, ওই তোর হবে। বাবার কথার ওপর আমার অগাধ বিশ্বাস ছিল, তাই কোনো দিনও ভাবারও প্রয়োজন মনে করিনি যে মানুষটার জন্য এত স্বপ্ন দেখেছি সে আগে থেকে অন্য কারো স্বামী হতে পারে। সেদিন তোমার মুখে সত্যিটা শোনার পরও আমি বিশ্বাস করতে পারিনি, তাই আজ গেছিলাম ওর কাছে। কিন্তু ও বলল ওকে নাকি আমার বাবা এসব করতে বাধ্য করেছিলেন। ও শুধু ওর বাকিটুকু আর বলা হলো না। পর মুহূর্তে হাওমা করে কেঁদে উঠল সে। বুক ফাটা অসহায় আর সর্বস্ব হারানোর আর্তনাদ। দু হাতে নিজের মুখ ঢেকে শিশুর মতো কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো রায়া। কান্নার দমকে কথাগুলো বারবার ভেঙে যাচ্ছিল। তবুও অচেনা এক রমণীর নিকট নিজেকে অব্যক্তভাবে ব্যক্ত করতে ব্যাকুল হয়ে উঠল তরুণী। ও শুধু শুধু ওর স্ত্রীকেই ভালোবাসে, সব সময় ভালোবেসেছে। আমার জন্য ওর মনে কোনো দিনই কিছু ছিল না। এমনকি ও তোমার বলার পরে চাকরিটাও ছেড়ে দিয়েছে। আমি আজ ওর পা ধরেছিলাম, বলেছিলাম আমিও তৃতীয় বউ হতেও রাজি, শুধু আমাকে যেন দূরে ঠেলে না দেয়। কথাগুলো বলতে বলতেই আবার হাউমাউ করে কেঁদে উঠল রায়া। দু হাতে আঁকড়ে ধরল ভেজা বেনারসির আঁচল। কাঁদতে কাঁদতে বলল, কিন্তু কিন্তু ও আমার হাত ছড়িয়ে দিল। বলল, যে মানুষটার হাত আমি একবার ধরেছি, তার প্রতি বিশ্বাসঘাতকতা করার চেয়ে মৃত্যু আমার কাছে সহজ। আমার স্ত্রী বেঁচে থাকতে অন্য কোনো নারীকে আমি জীবনে জায়গা দিতে পারবো না। ইউতি নির্বিকার ভঙ্গিতে নিজের কাঁধ এগিয়ে দিল মেয়েটাকে। শ্যাম শুদ্ধ শোনা সান্ত্বনা দিতে জানে না, কারণ তাকে কখনো কেউ সান্ত্বনার বাণী শোনায়নি। রমণী যখনই ভেঙে পড়েছে, তখনই বন্ধু নামক মানুষগুলো কাঁধে কাঁধ মিলিয়ে ভেঙে পড়ার কারণটা সমাধানের চেষ্টা করেছে। তাই সান্ত্বনার ভাষা তার জানা নেই, কিন্তু পাশে দাঁড়ানোর ভাষাটা সে জানে। রায়া আর কোনো দ্বিধা করল না। ভেঙে পড়া মানুষ যেমন শেষ আশ্রয় খুঁজে পায়, তেমনি অসহায়ের মতো ইপ্তির কাঁধে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা, অপমান আর ভাঙা স্বপ্ন অশ্রুর সঙ্গে একাকার হয়ে বেরিয়ে আসতে লাগলো। ইপ্তির শুভ্র কুর্তি মুহূর্তে ভিজে গেল বৃষ্টির জলে আর রায়ার অশ্রুতে। তবু সে একবারও কাজ ছড়িয়ে নিল না। ধীর গতিতে সেন্টার ফ্রেশ চেবোতে চেবোতে দূরে ঝাপসা আকাশের দিকে তাকিয়ে রইল সে। কয়েক মুহূর্ত পর মৃদু স্বরে বলে উঠল, কাঁদো, মন খুলে কেঁদে নাও, কিন্তু একটু তাড়াতাড়ি কাঁদবে। আমি বেশিক্ষণ বৃষ্টিতে বসে থাকতে পারবো না। রায়ার কান্না আরও তীব্র হয়ে উঠল। ইপ্তি অবাক হলো ভীষণ। ভালোবাসা কি এতটা তীব্র অনুভূতি হয়, যার জন্য মেয়েটা এইভাবে পাগলের মতো কাঁদছে? এমনকি তার মতো এক অচেনা মানুষের সামনে নিজের দুর্বলতা দেখাতেও দ্বিধা করছে না। জানো, আমি কোনোদিন এত অপমানিত হইনি। ওর চোখে আমি শুধু একটা ভুল,
একটা অনাকাঙ্ক্ষিত অধ্যায়। আমার দিকে একবারও ফিরে তাকায়নি। আমি কাঁদছিলাম, অনুরোধ করছিলাম, তবুও ও চলে গেল। একবার পিছনেও ফিরে তাকালো না। আমি ওকে ছাড়া বাঁচব না। প্লিজ তুমি তোমার বোনকে বোঝাও না যে যেন সে আমাকে আরিয়ানের জীবনে একটু জায়গা দেয়। তুমি এমন নিব্বিগিরি করে নিজেকে আত্মসম্মানহীন প্রমাণ করছো কেন মেয়ে? রমণীর এহেন কর্কশ কণ্ঠে থমকালো রায়া। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে মুখ তুলে চাইল। নির্লিপ্ত শ্যামবর্ণা মুখবিবরে কোনো রূপ অভিব্যক্তি নেই। ইফতি এবার তার কাঁধ থেকে রায়ার মাথাটা আলতো করে সরিয়ে দিল। গভীর স্থির দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তুমি নারী মেয়ে, তোমার জন্য পুরুষের ছেড়ে যাওয়া সবচেয়ে নগণ্য কষ্ট হওয়া উচিত। রায়া মেয়েটা নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল। ভেবেছিল রমণী তাকে সান্ত্বনা দিবে, কিন্তু তার এত আহাজারির পরেও এমন বাক্য আশা করেনি সে। ইফতি এক মুহূর্ত থেমে আবার বললেন, কি বললে তুমি? দ্বিতীয় বউ হতেও রাজি? শুধু ওর জীবনে একটু জায়গা পেলেই হবে, এতটুকুই ছাড়া? ব্লা, তাই তো? রায়া নিঃশব্দে মাথা নত করল, বলল, হ্যাঁ, আমি শুধু ওর কাছেই থাকতে চাই। ইফতির অধরে বিদ্রুপের ক্ষীণ রেখা ফুটে উঠল। বলল, বাহ, নিজের আত্মসম্মানটাকে এভাবে পায়ের নিচে ফেলে দিতে তোমার একবারও খারাপ লাগলো না? একটা মানুষ স্পষ্ট করে বলে দিয়েছে সে তোমাকে ভালোবাসে না, তবুও তুমি তার কাছে ভিক্ষা চাইছো। নিজের আলিশান জীবন, টাকা পয়সা সব ছাড়তে রাজিও হচ্ছ সেই মানুষটার জন্য যে তোমাকে ভালোবাসে না। এটা ভালোবাসে না, নেহাতি হাস্যকর মেয়ে। রায়ার বুক কেঁপে উঠল, যেন প্রতিটি শব্দ তার আত্মাভিমানকে নির্মমভাবে বিদ্ধ করছে। অশ্রুসিক্ত নয়ন তার বিস্ফোরিত হয়ে রইল ইফতির মুখের দিকে। মানুষের কথা যে মনে এতটা আঘাত হানতে পারে তা আগে জানা ছিল না তার। অধরদ্বয় কেঁপে উঠল রায়ার। কিছু বলতে গিয়েও পারল না। সমস্ত যুক্তি যেন গলায় এসে আটকে গেল। অপমানে তার গাল দুটো আরও রক্তিম হয়ে উঠল। ইফতি নির্বিকার ভঙ্গিতে বলল, নারী হও মেয়ে, নারী, নিব্বি নয়, অর্থলোভী হও মেয়ে, ভালোবাসার কাঙ্গাল নয়। এই দুনিয়া দুর্বলের কোনো জায়গা নেই, তাই কঠোর হও মেয়ে, অবলা নয়। মেয়েটা অবাক হলো। অশ্রুপাত থমকে গেছে, যেন পাশে আসনরত রমণীর প্রতিটি শব্দ তার অশ্রুজল শুষে নিয়েছে। প্রথমবারের মতো নিজের প্রতিচ্ছবিটাই তার কাছে অসহ্য লাগতে শুরু করলো। সত্যি কি সে এতটা নিচে নেমে গিয়েছিল? একজন পুরুষের সামান্য উপস্থিতির জন্য নিজের আত্মসম্মান, নিজের মর্যাদা, নিজের সমস্ত অস্তিত্বকে বিসর্জন দিতে চেয়েছিল। ইফতি ঘাড় ঘুরিয়ে চাইল, কর্কশ কণ্ঠে বলল, ভালোবাসা সুন্দর, কিন্তু আত্মসম্মানের চেয়ে বড় নয়। যে মানুষটা তোমাকে ভালোবাসেই না তার কাছে নিজের অস্তিত্বের ভিক্ষা চাওয়া মানে নিজেকে অপমান করা। মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, আদায়ও করা যায় না। সেটা হয় স্বতঃস্ফূর্ত, নয়তো একেবারেই হয় না। আজ তুমি বলছো দ্বিতীয় স্ত্রী হতেও রাজি, কাল সে যদি বলে দাসী হয়ে থাকো, সেটাও কি মেনে নেবে? কতটুকু নিচে নামবে তুমি? নিজের মূল্যটা কি এতটাই কম? তুমি জানো তোমার সবচেয়ে বড় ভুল কি? তুমি একজন পুরুষকে তোমার পুরো পৃথিবী বানিয়ে ফেলেছ, অথচ একজন নারী কখনো কারো পৃথিবী হওয়ার জন্য জন্মায় না, সে নিজেই একটা পৃথিবী। রমণীর কথা ভীষণ অবাক হলো রায়া। এই নারীকে সে বহুবার দেখেছে টিভিতে বক্তব্য দিতে, প্রতিদ্বন্দ্বী দলের সাথে উগ্র ব্যবহার করতে, মাঝে মাঝে মারামারি করতেও দেখা গেছে, কিন্তু বিপিপির নেত্রী যে এতটা নিখুঁত ব্যক্তিত্বের নারী সেটা জানা ছিল না। রমণীর কথায় যেন কোনো জাদু আছে। তড়িৎ বেগে বুকের উপর চেপে থাকা ভারী পাথরটা সরে গেল। রায়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো। কিছুক্ষণ আগেও যে নয়নজের অঝরে অশ্রু বিসর্জন দিচ্ছিল, সেখানে এখন কান্নার চেয়ে বিস্ময়ের আধিক্য। ইফতি শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, ভালোবাসা কখনো কারোর জীবন হওয়ার কথা নয়। জীবন অনেক বড়, পরিবার আছে, স্বপ্ন আছে, নিজের পরিচয় আছে, নিজের সম্মান আছে। যে ভালোবাসা তোমাকে নিজের কাছে ছোট করে দেয় সেটাই ভালোবাসা নয়, সেটা আসক্তি। রায়ের চোখ আবার ভেসে উঠল, তবে সেই অশ্রু আগের মতো অসহায়ত্বে রইল না। কাপা কণ্ঠে সে বলল, আমি আমি সত্যি এতটা বোকা ছিলাম? শ্যাম সুদর্শনার অধরে মৃদু হাসির রেখা ফুটে উঠল। মেয়েটা নিজের অবস্থান বুঝে গিয়েছে, ভেবে স্বস্তির নিঃশ্বাস নিঃসৃত হলো। পকেট থেকে একটা সেন্টার ফুড বের করে রায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তোমার মনে যদি সায়রার জন্য কোনো ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা থেকে থাকে, তাহলে কিন্তু ঝেড়ে ফেলো, কারণ প্রতিশোধ খুব সস্তা চিন্তা মেয়ে। সেই নারী হও যার এক দর্শনে প্রতিপক্ষ আফসোসের অতল গহ্বরে ডুবে যাবে। রায় কয়েক মুহূর্ত চেয়ে রইল শ্যাম সুদর্শনের হাতের দিকে, অতঃপর কম্পমান হাত বাড়িয়ে সেন্টার ফ্রুটটি নিয়ে বলল, তুমি কি তোমার কাজিনকে আফসোস করানোর কথা বলছো? একদম না, আমার কাজিন তোমার থেকে বেস্ট বুঝেছ, কিন্তু তুমি চাইলে আমার জিজুকেও আফসোস করাতে পারো, যদিও কাজে লাগবে না, কারণ জাউরাটা তোমাকে ভালোবাসে না। তুমি সেদিনই জানতে না আরিয়ান তোমাকে ভালোবাসে না?
ইপ্তি প্রত্যুত্তর করলো না, কারণ সে জানতো যখন আরিয়ানকে মারছিল তখন লক্ষ্য করেছিল আরিয়ানের চোখে নিজের জন্য ভয় ছিল না, ছিল সায়রাকে হারানোর আতঙ্ক। তাই তো ইফতি ওকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল। কিছু সত্য উচ্চারণ না করে শ্রেয়, প্রতিটি সত্য সকলের জন্য নয়। রায়া সেন্টার ফুটের মোড়কটা ধীরে ধীরে খুলতে খুলতে নিচু স্বরে বলল, জানো, আজকে যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো আমার এই অবস্থাটা দেখে আনন্দই পেত। কিন্তু তুমি তুমি আমাকে অপমান করলেও আবার বাঁচিয়েও দিলে, কারণ আমি ওয়ান পিস। তোমার উচিত নিজের বাবার সঙ্গে কথা বলে, সে তোমাকে একটু বেশি ভালোবাসে, তাই তো আজ তোমারই অবস্থা। ততক্ষণে মাহিদ ইফতির গাড়ি নিয়ে ছাউনির কাছে এসে হাজির হয়েছে। গাড়ি থেকে ছাতা বের করে ছাউনিতে এসে তিতিরকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, কিরে পাখি, ইফতি কই? তিতির তর্জনী উঁচিয়ে রাস্তার ওপারে ইশারা করলো। মাহিদ ভ্রু কুঁচকে তিতিরের দৃষ্টি অনুসরণ করতে বৃষ্টির পদ্মার উপরে চোখ পড়ল অপরিচিত এক অবয়ব। চোখ বৃষ্টির মাঝে ফুটপাতে বসে থাকা এক নববধূর পাশে হাঁটু গেড়ে বসে আছে ইফতি। মেয়েটার কাঁধে নিশ্চুপ ভরসা হয়ে রয়েছে সে। নিজের কুর্তা ভেজে একাকার হলেও সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দৃশ্যটা দেখে মাহির ধীরে ধীরে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে নিয়ে আর পারা গেল না। মৃদুস্বরে নিজের মনে বিড়বিড় করে বলল সে, পৃথিবীতে যার তার সমস্যায় নাক গলানো যেন জন্মগত অভ্যাস। নিজের হাজারটা ঝামেলা মাথায় নিয়েও অন্য কারো চোখে দুফোঁটা জল দেখলে তার আর স্থির থাকতে পারে না। কে আপন কে পর সেটা ভাবারও সময় নেয় না। আগে গিয়ে পাশে দাঁড়াবে, তারপর বাকিটা ভাববে। তিতির ক্ষীণ হেসে মাহিতের দিকে তাকালো, বলল, তুই তো জানিস ইফু এমনই। মাহিত মাথা নেড়ে সম্মতি জানালো, বলল, জানি বলে তো চিন্তা হয়। দুনিয়ার সবাই ইফতির মতো না পাখি। ও যাকে তাকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু কারো কষ্ট দেখলে নিজের নিরাপত্তার কথাটাও ভুলে যায়। একদিন মেজো মায়ের মতো এই স্বভাবটাই ওকে বিপদে ফেলবে। তিতিরের হাসিটা মিলিয়ে গেল। নিঃশব্দে আবার রাস্তার উপরে তাকালো সে। আসলে কি ইতিহাসে পুনরাবৃত্তি হবে? এমনটা হলে ইফতিকে ছাড়া তারা কি বাঁচতে পারবে? মাহিত চেঁচিয়ে ডাকলো ইফতিকে, ওই ইফতির বাচ্চা, তাড়াতাড়ি আয়, গাড়ি নিয়ে এসেছি। মাহিদের কণ্ঠ কানে আসতে ইফতি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নিজের ভেজা কুর্তার কাদা ঝাড়ল। তারপর রায়ার দিকে হাত বাড়িয়ে বলল, চলো। রাস্তার মাঝে বসে থাকলে নাটকের নায়িকা হওয়া যাবে, কিন্তু জীবনের নায়িকা হওয়া যাবে না। রায়া কয়েক সেকেন্ড সেই হাতের দিকে তাকিয়ে রইল। অতঃপর বিন্দু মাত্র দ্বিধা না করে ইফতির হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। ক্ষীণস্বরে বলল, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ইফতি ভ্রু কুঁচকে বলল, এইসব শুকনো ধন্যবাদ আমি ইফতি নেই না, কিন্তু তুমি চাইলে সামনের ভোটে বিপিপি অর্থাৎ আমাকে ভোট দিয়ে শুকরিয়া আদায় করতে পারো। ইফতির কথা শেষ হতে রায়া কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে ভেজা অধরদ্বয় কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা অশ্রুর ভাগগুলো অনিচ্ছা সত্ত্বেও এক চিলতে হাসি ফুটে উঠল। মেয়েটা হঠাৎ করে হেসে ফেলল, তারপর মৃদু, তারপর একটু জোরে করে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে মাথা নেড়ে বলল, তুমি সত্যিই একটা অদ্ভুত মানুষ। একটা মানুষ এতক্ষণ ধরে আমাকে জীবন দর্শন শিখিয়ে আত্মসম্মানের গুরুত্ব বুঝিয়ে কান্না থামিয়ে দিল, আর শেষে সুযোগ বুঝে নিজের দলের প্রচার শুরু করে দিল। ইফতি গম্ভীর মুখে কাজ ঝাঁকালো, বলল, রাজনীতি একটা মহান দায়িত্ব, সুযোগকে কাজে লাগাতে জানতে হয়। রায়া এবার আর নিজেকে সামলাতে পারল না, বুক ভরে হেসে উঠল, বলল, বাবারে, এখানেও নিজের প্রচার? তুমি সত্যি ওয়ান পিস। ইফতির ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল, কঠোর কণ্ঠে বলল, অবশ্যই। এতক্ষণ ধরে ফ্রি মোটিভেশনাল স্পিচ দিলাম, তার বিনিময়ে একটা ভোট চাওয়া তো অন্যায় না। রায়া মাথা নেড়ে অসহায়ের মতো হেসেই বলল, আচ্ছা, যদি কোনোদিন ভোটই দেই শুধু তোমার ওই পাগলামোর জন্যই দেব। ইফতি নিজের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বিড়বিড় করে বলল, উফ, এই বৃষ্টিটা না মানুষকে সাহায্য করতে গেলেও আগে আমাকে ভিজিয়ে যাচ্ছে। আচ্ছা থাকো, আমি আসি। আর হ্যাঁ, বাড়ি যাও, কেঁদে বন্যা বানিও না। বলে রমণী আর দাঁড়ালো না সেখানে এসেছিল ঠিক সেভাবে প্রস্থান করলো। রায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার ডান হাতে এখনো শক্ত করে ধরা সেই ছোট্ট সেন্টার ফ্রেশ। বৃষ্টির ফোঁটাগুলো একের পর এক এসে পড়ছে তার মুখে, কিন্তু সে আর বুঝতে পারছে না এগুলো বৃষ্টির জল নাকি নিজের চোখে জমে থাকা শেষ কয়েক ফোঁটা অশ্রু। নিঃশব্দে তাকিয়ে রইল দূরে সরে যাওয়া শ্যামবর্ণা রমণীর দিকে। কয়েক মিনিট আগেও যে মানুষটাকে সে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করত, আজ সেই মানুষটি তার ভেঙে পড়া আত্মসম্মানটাকে তুলে দিয়ে গেল। সান্ত্বনা দেয়নি, মাথা দেখায়নি, মায়া দেখায়নি, করুণাও করেনি, বরং নির্মম কিছু সত্য বলেই যেন তার চোখের সামনে নতুন একটা আয়না ধরিয়ে দিয়ে গেছে। অদ্ভুত মানুষ, অন্যের কান্না থামাতে পারে, আবার সেই মানুষকে চোখ রাঙিয়ে বকতেও পারে। কয়েক মুহূর্ত আগেও কঠিন ভাষায় আত্মসম্মানের পাঠ শোনালো, আর পরক্ষণে নির্বিকার মুখে ভোট চাইতে শুরু করলো। পৃথিবীতে এমন মানুষও হয়? রায়া মৃদুস্বরে নিজের মনে ফিসফিস করে বলে উঠল,
সত্যি তুমি একটা ওয়ান পিস ইফতি। দূরে মাহির ছাতা মাথায় দাঁড়িয়ে কি যেন বলতে বলতে ইফতির মাথায় হালকা একটা চাপড় বসিয়ে দিল। তিতিরও হেসে উঠল, আর ইফতি মুখ গোমরা করে কী সব প্রতিবাদ করছে। তিনজনের সেই ছোট্ট খুনছুটি আর ঝুম বৃষ্টির পর্দার আড়ালেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। দৃশ্যটা দেখতে দেখতে রায়ার বুকের ভেতর হঠাৎ করেই অদ্ভুত এক শূন্যতা আর উষ্ণতা একসঙ্গে জন্ম এলো।